নমস্কার। আজ আমরা চলছি চামুচি ইকো পার্কে। এটা চামুচি বাজার। একটু আগে একটা সাইনবোর্ড দেখলেন চামুচির। এই চামুচি বাজার থেকে এই কতটা সামান্য কিছুটা এগোতে হবে। এগোলে এটা এগোতে হবে উত্তর দিকে, মানে টুয়ার্ডস ভুটানের দিকে। মনে রাখতে হবে যে চামুচি হচ্ছে ভারতের শেষ সীমান্ত গ্রাম বা পঞ্চায়েত বলা যেতে পারে। তারপরেই ভুটান সামচি ডিস্ট্রিক্ট স্টার্ট করে যায়। তো সেই চামুরচিতেই আমরা এসে পৌঁছেছি। চামুরচি বাজারে যখন ঢুকবেন বানারহাট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, চামুরচি বাজারে ঢোকার সময় আস্তে আস্তে খেয়াল রাখতে হবে যে বাজারের মাঝখানে ডান দিকে একটা রাস্তা চলে গেছে। রাস্তাটি বর্তমানে কাঁচা, এবড়ো খেবড়ো অবস্থায় আছে। দীর্ঘকাল থেকে এরকমই পড়ে আছে। যাই হোক, রাস্তার বিড়ম্বনা কিছুটা উপেক্ষা করেই যেতে হবে। এই আমরা একটু একটু করে এগোচ্ছি। লক্ষ্য করবেন যে ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাবে সেই রাস্তা ধরেই সোজা চলে যেতে হবে ভুটান পাহাড়ের দিকে। ভুটান পাহাড় কেন বলছি, যে এখানে তো কোনো সীমানা নির্ধারণ করা নেই, তবে যে পাহাড়গুলি দেখা যায় সেই পাহাড়গুলি সবই ভুটানের। এই যে আমরা ডান দিকে রাস্তায় ঢুকে গেলাম। আপনি খেয়াল করবেন যে ডান দিকের রাস্তাটি মোটামুটি কাঁচা, এবড়ো খেবড়ো। আরো বলতে গেলে বলতে হয় যে পর্যটকদের স্বার্থে এই রাস্তা তৈরি হয়নি। এই রাস্তাটা বহু পুরনো। এটা মূলত ভুটান পাহাড়ের থেকে যাতায়াতের জন্যই এই রাস্তাটি। তবে রাস্তার প্রতি সাধারণ প্রশাসনের সেই অর্থে কোনো নজর নেই, যার জন্যে রাস্তাটা এখনো এবড়ো খেবড়ো হয়ে আছে। খুব সন্তর্পণে ড্রাইভ করতে হয়। সংকীর্ণ রাস্তা এবং রাস্তার দুধারে বুঝতেই পাচ্ছেন ঘন জনবসতি। সামনের অংশ তো আরো বাজে। সেখানে গাড়ি 1 কিংবা 2 নম্বর গিয়ারে না চালালে দুর্ঘটনা নিশ্চিত ঘটবে। এর কারণ হচ্ছে আমরা যেখানে যাচ্ছি চামুরচি ইকো পার্ক। এটা চামুরচি ইকো পার্ক, চামুরচি এখন বানারহাট ব্লকের অধীনে। তো এই ব্লক প্রশাসন থেকে একটা ইকো পার্ক তৈরি করা হয়েছে চামুরচি নদীর বুকের উপর। চামুরচি নদীর বক্ষেও বলতে পারেন, বুক আর বক্ষ তো যাই হোক একই, যে যেভাবে বুঝতে পারেন। এ দেখুন আমরা যাচ্ছি, সামনে টোটোর অবস্থানগুলো বা গাড়িগুলো যে আসবে সেগুলো লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন যে রাস্তার অবস্থাটা কেমন আছে। লক্ষ্য রাখবেন, রাস্তা ওপর নিচ আর ওপর নিচ হতে থাকবে। এর মূল কারণ হচ্ছে নদীবক্ষে যে বজরি অর্থাৎ কুচি পাথর, বালি জমা হয়ে থাকে, এইগুলো দিনভর ডাম্পার জাতীয় গাড়িগুলো লোড করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, যার জন্য এই পুরো রাস্তাটা একেবারেই যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। যাই হোক, এখানে 1 বা 2 সেলফ ড্রাইভ করে যেতে হবে। আর সেলফ ড্রাইভ ছাড়া এখানে যাওয়ার কোনো উপায় নেই। আপনাকে গাড়ি রিজার্ভ করে আসলেও নিজস্ব গাড়ি নিয়ে আসতে হবে। কারণ চামুরচি বানারহাট থেকে চামুরচি যাতায়াতের ব্যবস্থা থাকলেও চামুরচি বাজার থেকে ইকো পার্ক যাতায়াতের সেই রকম কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায় না। ফলে যারা আসবেন নিজের উদ্যোগে গাড়ি ভাড়া করে কিংবা গাড়ি নিয়ে আসতে হবে। যাই হোক, যে কথা বলছিলাম, চামুরচি বাজার থেকে মোট এই ইকো পার্কের দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার এবং পুরো রাস্তাটাই এবড়ো খেবড়ো, চলনসই নয়। বর্ষাকালে তো কোনোভাবেই যাতায়াত করা যাবে না ছোট গাড়ি নিয়ে, ট্রাক ছাড়া। তো ট্রাকে তো আর আমরা ঘুরতে যাই না। ট্রাক সাধারণত চলে পণ্য পরিবহনের জন্য, বিশেষ করে এখানে বালি বজরি টানা হয়। এই নদীতে পাথর খুব একটা নেই, হয়তোবা ছিল, সেগুলো শেষ হয়ে গেছে যে কোনো কারণেই হোক। এই রাস্তাটা ধরে
আমাদের বেশ কিছুটা যেতে হবে। এরপরেই পড়বে নদীর পাড়, ধীরে ধীরে নদীর পাড় পড়বে। এবং এই চামুরচি নদী মূলত এই এলাকায় ভারত ও ভুটানের সীমান্ত নির্ধারণ করে মোটামুটি ভাবে। এখন জিওলজিক্যাল সার্ভে বা বর্ডার সার্ভে থেকে সেইভাবে নির্ধারণ করে কোনো ব্যবস্থা এখনো হয়নি। সেই জন্য স্থানীয়ভাবে বুঝতে গেলে নদীর ওই পাড়ে ভুটান আর এই পাড়ে ভারত। ভারত মানে আমাদের চামুরচি। এই কথা বলতে বলতে দেখুন আমরা নদীর পাড়ে প্রায় চলে এসেছি। বাউন্ডারি ওয়ালটা শেষ হলেই আমরা নদীর বাঁধে উঠব এবং সেইখান থেকে এই যে টোটোটা আসছে দেখা যাচ্ছে, সেইখান থেকে আঁকিবুকি রাস্তা ধরে ঝুঁকিপূর্ণ রাস্তা কিন্তু যাতায়াত করা যায়। সাধারণত যে কথা বলছিলাম আমি আগেই, যে 1 কিংবা 2 নম্বর গিয়ারেই গাড়ি চালাতে হবে। এই দেখুন বিস্তীর্ণ এলাকার নদী আর ওই দূরে পাহাড়, এটাই হচ্ছে ভুটান পাহাড়। তো এই নদীর মধ্যে দিয়ে গাড়ি নিয়ে সে নিজে চালানো বা ভাড়ার গাড়ি যাই হোক 1 বা 2 নম্বর গিয়ারে নিয়ে যেতে হবে, না হলে বিপদ ঘটবে। তো এই নদীটা পার হতে হবে। পার হয়ে মাঝখানে নদীবদ্বীপের মতন বিশাল একটি ভূমি তৈরি হয়েছে। এই যে দেখুন বিশাল আকার, সেই আকার যে নিয়েছে সে তার ওপরেই বলতে গেলে তৈরি হয়েছে চামুরচি ইকো পার্ক। এই আমরা চামুরচি ইকো পার্কের ভেতর দিকে প্রবেশ করছি। এইখানে আই লাভ চামুরচি লেখা আছে আর ওই সামনে ইকো পার্ক। তো গাড়িগুলো সাধারণত ইকো পার্কের বাইরে এই এরকম জায়গায় পার্ক করা হয়, কিন্তু যারা বোর্ডিং নেবেন ভেতরে থাকার ব্যবস্থা আছে। 4টা ডিলাক্স সুইট, 4টা নর্মাল স্যুট এবং ডরমিটারি, 20 বেডের ডরমিটারি থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, সরকারি ব্যবস্থাপনা। এই সুন্দর, এই আমরা যাচ্ছি। আমরা একদম ভেতর অবধি যাব এই জন্য যে আমাদের বুকিং আছে, আমরা বুকিং নিয়ে কথাবার্তা বলবো, খাওয়া দাওয়া করব। তো সেই জন্যই আমরা গাড়ি নিয়ে ভিতরে ঢুকেছি। এই নজর মিনার এই কাটিয়ে আমরা এখানে থাকবো। এখানকার বৈশিষ্ট্য হচ্ছে একটু পুরোনো দিনের কথা বলে নিতে হয়, তাহলে আপনাদের সুবিধা হবে। বহু পুরনো আগে 65-70 সাল থেকে এই চামুরচির যে পাহাড় একটু আগে আমরা দেখলাম, আবারও দেখব, এই নদী পার হয়ে সেই পাহাড়ে ডলোমাইট উত্তোলন করা হতো। ডলোমাইট এটা করতে ভুটান সরকার, এবং ডলোমাইট সাধারণত আমাদের সিমেন্ট তৈরির কারখানায় কাজে লাগে, আরো অন্যান্য কাজে লাগে। এই যে থাকার জায়গাটা যে কথা বলছিলাম, এই যে দেখুন সুদৃশ্য সুন্দর পরিবেশে সুন্দর তার প্রকৌশলী, এখানেই থাকার ব্যবস্থা আছে, ডরমিটরি আছে, ডিলাক্স রুম আছে, ভিআইপিরাও থাকতে পারেন সুন্দরভাবে। এই মাঝখানে নজর মিনার দেওয়া আছে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য, বেশ উঁচু নজর মিনার, আর দূরে ভুটান পাহাড়। আমি যে কথা বলছিলাম যে এই পার্কটি গড়ে উঠেছে নদীবদ্বীপে, অর্থাৎ নদীর মাঝখানে উঁচু হয়ে গেছে বেডটা, সেইখানেই তৈরি হয়েছে। নদীর যেমন আমরা নদী পেরিয়ে এই পাড়ে এসছি, ঠিক তেমনি আবার সামনে এই পার্ক থেকে একটু আগে চামুরচি নদী আছে, সেটা পেরিয়ে গেলেই মাত্রই আপনারা ভুটানে প্রবেশ করে যেতে পারবেন। ওই দূরের পাহাড়গুলো, এগুলো খুব বেশি দূর না, 200 থেকে 300 মিটার দূরে আছে। এই পাহাড়গুলো সবই হচ্ছে ভুটানের পাহাড়, অর্থাৎ ভুটানের সামচি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর এই সামচি ডিস্ট্রিক্ট চামুরচি বাজার থেকে 4 কিলোমিটার। খুবই সুন্দর সাজানো গোছানো ছিমছাম শহর। অর্থাৎ চামুরচি ইকো পার্কে এলে ইচ্ছে করলে আপনি ভুটানের সামচি জেলাও ঘুরে আসতে পারেন, একটা বিদেশের স্বাদ পাওয়া যাবে আর কি। যে কথা বলছিলাম যে 65-66 সাল থেকে এখানে ডলোমাইট উত্তোলনের কাজ হতো, সেটা ভুটান সরকার করত, এবং এই কাজে প্রচুর ট্রাক ব্যবহার হতো, সেগুলো সব ভারতীয় ট্রাক। ভুটান সরকার ডলোমাইট উত্তোলন করে
ট্রাকে করে সেগুলো বানারহাট স্টেশনে নিয়ে এসে জমা করত এবং সেখান থেকে ট্রেনে করে ভারতের বিভিন্ন স্থানে চলে যেত। এটাই ছিল এই এলাকার মূল অর্থনীতি। তো পরবর্তীকালে ডলোমাইট উত্তোলন নিষিদ্ধ হয়ে যায়, ভুটান সরকারই বন্ধ করে দেয়। তারপর থেকে এখানে আর বাইরের ট্রাক চলাচল করে না। কিন্তু ভারতীয় অংশে যে চামুরচি নদীর অংশ পড়ছে সেখানে প্রচুর বেড মেটেরিয়ালস, বিশেষ করে বালি এবং বজরি পাথর, মানে খুচরো পাথর, ছোট ছোট পাথর পাওয়া যায়। তো সেইগুলো সরকারি এবং বেসরকারি বলা যায় সবভাবেই বিক্রি হয়, যা হয় এগুলো আপনারা জানেনই। তো সেই ব্যবসাটা এখনো চলছে, কিন্তু সরকার এই মাঝখানের অংশটা বেহাত যাতে না হয়ে যায়, সম্ভবত এই কারণেই, প্রকৃত কারণ তো বলা মুশকিল, এখানে একটা ইকো পার্কের ব্যবস্থা করেছে এবং সেখানে প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়, খুব সামান্য প্রবেশ মূল্য, এবং আধুনিক বিভিন্ন ব্যবস্থা এখানে আছে। সুন্দর করে পার্ক সাজানো হয়েছে। সেই পার্কের নজর মিনারও আছে, একটা খুব উঁচু নজর মিনার। এখানে এই নজর মিনার থেকে দূরে এই যে দেখুন ভুটানের গুম্ফা, এই একটি বৌদ্ধ মন্দির এখান থেকে দেখা যায়। অবশ্যই এখানে যেতে হলে এই পার্ক থেকে সোজাসুজি যাওয়া যাবে না, সামসিং শহর হয়েই আসতে হবে লোকাল ট্যাক্সি ধরে। যাই হোক, তো এইখানে সরকারি ব্যবস্থাপনায় যে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, প্রচুর মানুষ আসেন সারাদিন, বিশেষ করে শীতকালে তো অত্যন্ত সুন্দর হয়ে যায় এলাকা। সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরাও ছুটে এসেছি, আর আপনাদের কাছেও তুলে ধরছি যাতে আপনারাও এই সৌন্দর্য উপভোগ করতে আসেন। এখানে থাকার যে ব্যবস্থা আছে তার চার্জ সাধারণ সরকারি ব্যবস্থায় যেরকম থাকে সেরকমই আছে, তবে সব রকম ব্যবস্থাই আছে। 2000, 2500 থেকে আরম্ভ করে 500 টাকা, 400 টাকা পর্যন্ত সব রকম ব্যবস্থা আছে। যার যেরকম ইচ্ছে বা পছন্দ সেই অনুযায়ী থাকতে পারবেন। আর থাকা ছাড়া এখানে আর কিছু খুব বেশি ব্যবস্থা নেই। থাকলে রাত্রের সৌন্দর্য উপভোগ করা যায়, কিংবা ভুটান থেকে ঘুরে এলেন বিকেলে, রাত থেকে পরদিন সকালে বেরিয়ে যাওয়া। এখানে একটা রেস্টুরেন্টও আছে। তো যে কারণে বলছি যে এই পর্যটন কেন্দ্র দিনে দিনে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। এর কারণ যে সাধারণত আমরা যা ডুয়ার্সে দেখি যে নদীর পাড়ে পিকনিক করা নিষিদ্ধ, বনের ধারেও পিকনিক করা নিষিদ্ধ, এবং ওই পরিচিত বেশ কিছু জনপ্রিয় জায়গা ছাড়া যেটা আমরা বলবো ব্যতিক্রমী পর্যটন কেন্দ্র খুব একটা নেই। সেই ব্যতিক্রমী পর্যটন কেন্দ্রের স্বাদ কিন্তু চামুরচির এই ইকো পার্ক আপনাকে পাইয়ে দেবেই, একথা আমি জোর করেই বলতে পারি। যদি কষ্ট করে একবার চলে আসেন তাহলে কিন্তু উপভোগটা আপনি 16 আনাই করতে পারবেন। দিনভর সোনালি রোদ গায়ে মেখে ভুটানের হাওয়া প্রাণ ভরে শ্বাস নেওয়া, বিশুদ্ধ পরিবেশ, সুন্দর শহরের কলতান থেকে অনেক দূরে, নিঝুম। তবে হ্যাঁ, এখানে কিন্তু পশু পাখিদের দেখা সেই অর্থে পাওয়া যাবে না, কারণ আশেপাশে কোনো ফরেস্ট নেই। যা আছে ভুটানের, এবং মাঝখানে নদী রয়ে গেছে। আপনারা ছবি দেখলেও, ভিডিও ভালো করে নজর করলেও বুঝতে পারবেন। যাই হোক, যে কথা বলছিলাম যে এই আনন্দ উপভোগ করতে হলে কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহার পর্যন্ত লোকাল ট্রেন যাতায়াত করে, এবং অন্যান্য ট্রেনও যাতায়াত করে। সেই ট্রেনে আপনি বানারহাট নামতে হবে। বানারহাট নেমে 400 থেকে 500 টাকা লাগবে। সেখান থেকে গাড়ি নিয়ে সরাসরি এই ইকো পার্কে যাওয়া যাবে, এবং সামসিং শহরের যে প্রবেশদ্বার সেখানেও যাওয়া যাবে ওই একই গাড়িতে, আবার ফিরেও আসা যাবে। চাইলে আপনারা গাড়ি নিয়ে ছেড়েও দিতে পারেন, পরে আবার লোকাল গাড়ি ধরে ফিরে আসতে হবে। তবে চামরচিতে লোকাল গাড়ি খুব একটা বেশি পাওয়া যায় না, যেহেতু এই পর্যটন কেন্দ্রটি এখনো স্থানীয় মানুষদের কাছে, বিশেষ করে জলপাইগুড়ির বাইরে সেইভাবে পরিচিতি লাভ করেনি।
যার জন্য সাধারণ ট্যাক্সি ব্যবস্থা যেটা আমরা অন্যান্য পর্যটন কেন্দ্রের ক্ষেত্রে দেখি সেটা এখানে পাওয়া যাবে না। তার জন্য রিজার্ভ করে গাড়ি নিয়ে যাওয়াই ভালো। রাত্রে স্টে করতে চাইলে আপনি অন স্পট বুকিং করা যাবে, কোনো অনলাইনের ব্যবস্থা নেই, আপনি সোজাসুজি বুকিং করতে পারেন। এখানে পর্যটকদের আকর্ষিত করার জন্য দেখবেন একটা বাইক, রয়্যাল এনফিল্ডের বেশ পুরনো মোটর সাইকেলও রাখা আছে, এই পর্যটকদের স্বাদ মেটানোর জন্য। যে সেনাবাহিনীতে, আমাদের সেনাবাহিনীতে পুরনো আমলে যে রয়্যাল এনফিল্ড ব্যবহৃত হতো তার একটা অংশ, সেটা একটা বাইক এখানে রাখা হয়েছে। ভালো, এই উদ্যোগটা অত্যন্ত ভালো, খুবই সুন্দর আমার তো মনে হয়েছে, কারণ একটা নস্টালজিক ব্যাপার এখানে কাজ করে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর বিশেষ কিছু এর জন্য বলার নেই। আর 4 চাকা ছাড়াও 2 চাকা নিয়ে এখানে যাওয়া যেতে পারে। যারা বাইক আরোহীরা আছেন, বাইক নিয়ে ঘুরতে ভালোবাসেন, তারাও এখানে যেতে পারেন। সপরিবারে যেতে পারেন, সবান্ধবে যেতে পারেন, বন্ধু বান্ধব নিয়েও যাওয়া যায়। এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে এদের অনুমতি সাপেক্ষে আপনি এখানে বনভোজনের যে আনন্দ সেটাও নেওয়া যেতে পারে। এই যে এরকম প্রচুর উম, ছাউনি তৈরি করা আছে, বললে ওরা খাবার এখানেই পৌঁছে দেবে, যা চাইবেন সেটাই তৈরি করে দেবে। যাই হোক, সব দিক থেকে আমার মনে হয়েছে যে সুন্দরী চামুরচির সৌন্দর্য যদি উপভোগ না করা যায় তাহলে উত্তরের পর্যটনের একটা বিরল স্বাদ থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। এই কারণেই সকলের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনারা আসুন, দেখুন, সৌন্দর্যকে দু চোখ ভরে উপভোগ করুন। আর ছবি তোলার মতন তো জায়গা বটেই, ছবি তুলতে তুলতে হাঁপিয়ে যেতে হবে। আমিও অনেকটা হাঁপিয়ে গেছি, যে কারণেই এই ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে গেছে। তা হোক, কষ্ট করে যখন এসছি, পুরোটা আপনাদেরও সামনে তুলে ধরা একটা কর্তব্য। যদি আপনাদের ভালো লাগে, যদি আসেন এখানে, কিংবা যারা আসতে হয়তো পারবেন না তারা হয়তো এই ভিডিওটা দেখে কিছুটা ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন হবে। এখানে ভর্তি পর্যটক, সাধারণ সময়ে ভর্তি থাকে, শুধু বর্ষার সময় বাদ। কারণ বর্ষায় ওই ছোট গাড়ির পক্ষে নদী পের হওয়া, মানে পেরিয়ে এপারে আসাটা খুব কষ্টকর। সে সময় ট্রাক ছাড়া অন্য কিছু চলবে না। তো বর্ষার সময় বাদ দিয়ে আসলে সারা বছরই সুন্দরী চামুরচি ইকো পার্ক আপনার জন্য তৈরি, আপনাকে আনন্দ দেবে যেমনটা আমাদেরও দিয়েছে। নমস্কার, আজকের মতন রইলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টও করতে পারেন। যদিও আজকাল অনেকেই কমেন্ট করতে চান না, কি যেন কোনো মাইলেজ পেয়ে যাই, আসলে তা না। এই ভিডিওগুলো করার আমার উদ্দেশ্য হচ্ছে উত্তরের পর্যটন কেন্দ্রগুলো বা যে জায়গাগুলো পর্যটকরা গেলে তাদের মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে, সেই জিনিসগুলো তুলে ধরা। এর কিন্তু আর কোনো উদ্দেশ্য নেই। আমি নিজেও ঘুরতে ভালোবাসি, আর আমি মনে করি সকলেরই সময় পেলেই ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত, দু চোখ ভরে নিজের পৃথিবীটাকে দেখে নেওয়া উচিত, ঘরে বসে না থেকে। সেই অর্থেই বা সেই অর্থেই বা উদ্দেশ্যে, যাই বলুন না কেন, আমার এই ট্রাভেল ব্লগটা তৈরি করা। অন্যান্য ট্রাভেল ব্লকের মতন এখানে আপনারা পাবেন না এই ঘর কেমন, খাবার কেমন, ভাড়া কেমন, ওয়াশরুম কেমন। আমি এই জিনিসগুলোতে অতটা ভাবতে চাই না, কারণ মূলত ঘোরার উদ্দেশ্য, ঘোরার স্বাদ পূর্ণ হলে থাকা খাওয়া যাই হোক একদিন মেনে নেওয়াই যেতে পারে, কোনো অসুবিধা নেই। যাই হোক, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আরো বিস্তারিত জানার যদি থাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আহ, আমার এই ভিডিওগুলোকে আপনারা কিন্তু দয়া করে, আমার অনুরোধ, অন্য কোনোভাবে বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ভিডিও করা হচ্ছে এমনটা ভাববেন না। কারণ আমার ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে উত্তর বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া।
নমস্কার, ভালো থাকবেন।